শ্যামলী চন্দাশিসের বিয়ের দিন উপস্থিত। কলকাতা এলো বছর 2 পর। আশেপাশে ওর যেন মনে হচ্ছে দেখে খুব চেনা চেনা লাগছে। প্রথমে গণেশের মূর্তি দেখেছে, তারপর মুম্বাই থেকে এসছে মেকআপ আর্টিস্ট, তারা ওকে হলদির জন্য সাজাবে, জামা কাপড় ঠিক করছে, কি পরাবে না পরাবে। সেই সময় প্রিয়া এসেছিল ঘরে শরবত নিয়ে সকলকে দেবে বলে। প্রিয়া বউয়ের মুখ দেখার চেষ্টা করেছিল কিন্তু পারেনি, শাড়িতে ঢাকা ছিল। শ্যামলীরও মনে হয়েছে গলাটা খুব চেনা চেনা লাগছে। যখন মুখটা বাড়িয়ে দেখতে গেল, দেখলো আর নেই। তারপর দেখেছে ওখানে শরবতের গ্লাসগুলো, গ্লাস থেকে শরবত খেয়ে নিয়েছে। খেয়ে গ্লাসটা বারবার করে দেখছে, লেখা আছে গেট বেঙ্গল ক্যাটারার। অবাক হয়ে গেছে। আবার পরের গ্লাসটা শরবতও খেয়ে নিয়েছে। এই করে 4 গ্লাস খেয়েছে। ভাবছিল মনের ভুল, তারপর দেখছে না গেট বেঙ্গল ক্যাটারারেরই ছাপ দেওয়া আছে গ্লাসের ওপর। তখন ওর ভাবি ননদ বলেছে, কি ব্যাপার বৌদি, তুমি এত শরবত খাচ্ছ? বললো, না, শরবতটা খেতে খুব ভালো লেগেছে সেই জন্য খাচ্ছি। চন্দা শিশু বলল যে, তোমার কি শরীর খারাপ? বলছে, না না, ভালো লাগলো তাই খেয়েছি। তখন ওর ভাবি ননদ বলছে, তুমি তো নাকি বিদেশে ছিলে, ওখানে এরকম শরবত পাওনি? চন্দাশির সাথে সাথে বলছে, তুই শুনলি না কি বলল? ভালো লেগেছে তাই খেয়েছে, তাতে কি হয়েছে? শ্যামলী বলল, কোন ক্যাটারার আমাদের বিয়ের আয়োজন করছে? তখন বলল চন্দাশিস, এই যে তুমি একটা তাও ভালো বললে। প্রথম থেকেই যা কাণ্ড হচ্ছিল আমি ভেবেছিলাম ওদেরকে আমি বাদ দিয়ে দেবো, কিন্তু এত অল্প সময়ের মধ্যে আমার মামা আয়োজন করেছে, কেউ কাজ করতে রাজি হচ্ছিল না, নাম আবার গেট বেঙ্গল ক্যাটারার। শ্যামলী নাম শুনেই অবস্থার কঠিন। ভাবছে যে আমি সেই জন্যেই প্রিয়া দিদির গলা পেলাম। এবার আমি কি করব? স্যারও তো ওখানে আছে, জোড়াবাড়ির প্রত্যেকটা মানুষ আছে, রোহিণী দিদি, প্রিয়া দিদি, প্রতিম দাদা, সকলেই থাকবে। তাদের সামনে আমি বিয়ের মণ্ডপে বসবো? আমি যাকে সারা জীবন ভালোবেসে যাব সেই স্যার এখানে উপস্থিত থাকবে। আর এই চন্দাশিস লোকটা ভালো না, যদি জানতে পারে আমি পুরুষ সিংহ যাকে ভালোবাসি সে এই স্যার, তার অবস্থা খারাপ করে দেবে, ক্ষতি করার চেষ্টা করবে। তাহলে কি আমি বলবো এই ক্যাটারিংটা পাল্টে দিতে? তারপর ভাবলো, না না, আমি সেটা বলতে পারবো না, কারণ এদের বড় ক্ষতি হয়ে যাবে। তাহলে আমি কি করব? মহেশ্বরকে বলছে, মহেশ্বর তুমি একটা পথ দেখাও। ওরা তখন খুব তাড়াহুড়ো করছে, হলদির সময় হয়ে যাচ্ছে, ড্রেস পরাতে হবে। শ্যামলী বলল, আমি এটা পরে নেব, কিন্তু সবাই তোমরা বাইরে চলে যাও, আমি কারোর সামনে জামা কাপড় ছাড়তে পারবো না। বিন্তি বলল, আমরা থাকি? বলো, না না, তোমাদের কেউ থাকতে হবে না, দাদু দিম্মা এসছে, ওদেরকে তোমরা দেখো ঠিকঠাক খাওয়া দাওয়া করছে কিনা। চন্দাশিসকেও অনুরোধ করলো, সকলকে ঘর থেকে বের করে দিল। চন্দাশিস কোনো কিছুতেই না বলছে না, ভাবছে আর কিছুক্ষণ পরেই তো বিয়েটা হয়ে যাবে, তারপরে আর তুমি কিছু বলতে পারবে না। বাইরে চলে গেল। এবার শ্যামলী অস্থির হয়ে যাচ্ছে, কি করবে? স্যারের সামনে তো যেতে পারবে না, অন্যের হাত থেকে সিঁদুর পড়বে, সেটা কি করে সম্ভব? স্যারই বা কী মনে করবে? আমি তাহলে কি করব? মহেশ্বর, তুমি এরকম একটা দিন দেখালে, আমার তো বিয়ে ছাড়া কোনো পথ নেই, বিয়ে তো আমাকে করতেই হবে, তাহলে আমি কি করব? এই করতে করতে হঠাৎ দেখেছে একটা ভারী ফুলদানি রয়েছে। ভাবছে পথ পেয়ে গেলাম। ফুলগুলো সরিয়ে দিয়ে ও ফুলদানিটা নিয়ে এসছে। এদিকে বাইরে থেকে দরজা ধাক্কাচ্ছে, আর কত দেরি? ও বললো, আর 2 মিনিট। তারপরে ফুলদানি নিয়ে নিজের কপালে জোরে আঘাত করেছে, দিয়ে নিজেই চিৎকার করে উঠেছে। পাশ দিয়ে যাচ্ছিল অনিকেত, আওয়াজটা শুনতে পেয়েছে, চমকে গেছে। খুব চেনা চেনা গলার আওয়াজ মনে হলো। সবাই অস্থির হয়ে ভাবছে কি হলো ভেতরে। শ্যামলীর মাথাটা ফেটে গেছে, রক্ত গড়িয়ে পড়ছে। আবার ফুলদানিটা যেখানে ছিল সেখানে রেখে দিয়েছে, শাড়িটা এলোমেলো করে রেখেছে। দরজা অনিকেত নিজেই ধাক্কা দিয়ে খুলেছে। ও ঘরে ঢুকতে যাচ্ছিল, সেই সময় চলে এসেছে চন্দাশিস। বলছে, আপনি এখানে? বলল, না, একটা গলা পেলাম তো, আপনিও নিশ্চয়ই আওয়াজ শুনিয়ে এসছেন, সেই জন্য যাচ্ছি না। বলছে, আপনাকে যেতে হবে না, আপনি নিচে যান,
ভেতরে আমার স্ত্রী আছে। অনিকেত আর কিছু বলতে পারলো না, বাইরে দাঁড়িয়ে রইল। আরও লোকজন ছিল, সবাই ভেতরে ঢুকে দেখছে ওর মাথা ফেটে গেছে। বলল কি করে এরকম হলো? তখন বলছে শাড়িটা পরতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে গেছে, খুব রক্ত পড়ছে। চলে এসছে সরলা, ওর শাড়ি দিয়ে মুছিয়ে দিয়েছে। চন্দাশিস সাথে সাথে ডাক্তার ডেকেছে, ডাক্তারও চলে এসছে। ওদিকে রোহিণী, প্রিয়া, প্রতিম সবাই আওয়াজ শুনেই এসছে কার কি হয়েছে জানার জন্য। অনিকেত বলেছে চন্দাশিসবাবুর স্ত্রীর কিছু একটা হয়েছে। গলার আওয়াজটা খুব চেনা লাগলো, মনে হলো যেন শ্যামলী। শ্যামলী বলেই ওখান থেকে চলে গেল। এরা ভাবছে দেখো দাদাভাই শ্যামলীর কোনো কথা শুনতে চায় না, বললে চিৎকার করে, কিন্তু ভালোবাসা তো মরে যায় না, এখনও সেই মানুষটাকেই ভালোবেসে যাচ্ছে। তাই ওরা ভাবছে দাদাভাই যখন শ্যামলীর নাম করলো, তখন আমরা একবার দেখে যাই বউয়ের মুখটা। প্রতিম বারণ করছে, যাস না, কে কোথায় কি বলবে, আমরা এখান থেকেই দেখার চেষ্টা করি। কিন্তু ডাক্তার এসছে, ব্যান্ডেজ বাঁধছে, উকিঝুঁকি মারলো, দেখতে পেল না বউয়ের মুখ। খুবই আঘাত পেয়েছে, ব্যথাও করছে। আয়নাতে নিজের মুখ দেখতে গেছে শ্যামলী। ন্যানি বলছে কি দেখছো? বলছে আমি ভাবছি যে কিভাবে বিয়েটা হবে, আত্মীয় স্বজন সব আসবে, তারাই বা কি বলবে যে বিয়ের আগেই অঘটন, এই নিয়ে তো 5টা কথা হবে, কি করব সেটাই চিন্তা করছি। চন্দাশিসকে বলল আপনার কাছে একটা অনুরোধ আছে। বলছে হ্যাঁ বলো। বলছে দেখুন আমার এরকম মাথাটা ফেটে গেছে, প্রশ্ন করবে সকলে, যদি আমি ঘোমটা দিয়ে থাকি আপনার কি কোনো আপত্তি আছে? অনুরোধটা যদি রাখেন খুব ভালো হয়। তখন ওর ভাবি ননদ বলছে যে দাদা খবরদার তুই এই কথায় রাজি হবি না। কেন? ঘোমটা দিয়ে থাকবে, সবাই তো মুখ দেখতে চাইবে, তুমি ঘোমটা দিয়ে বসে থাকবে, তা কখনো হয়? এরম কেউ কখনো শুনেছে? চন্দাশিসও মনে মনে ভাবছে যে মেয়েটার এত দাপট ছিল, বিয়ে করতে চাইছিল না, সে হঠাৎ আমার আত্মীয় স্বজন নিয়ে ভাবনা চিন্তা করছে, ব্যাপারটা ঠিক হজম হচ্ছে না। কিন্তু কিছু তো করার নেই। যাকগে, খানিকক্ষণের ব্যাপার, তারপর তো বিয়ে হয়ে যাবেই, তখন গুমোরটা আমি ঘুচিয়ে দেবো, তুমি তখন চিরদিনের জন্য আমার হয়ে যাবে। এদিকে অনন্যার সাথে চন্দাশিসের ভাই ইন্দাশিসের ভাব হয়েছে, ওদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়েছে। ফোন করেছে, বলেছে ইন্দাশিস তুমি কখন আসছো? বলল সন্ধেবেলায় আসবো। তখন বলছে না না, তুমি সকালেই চলে এসো। ও কুণ্ঠাবোধ করছে, ওদের সম্পর্কটা বাড়িতে কেউ জানে না, কি পরিচয়ে যাবে। বলছে তুমি চিন্তা করছো কেন? দেখো দাদার বিয়ে হয়ে যাচ্ছে, ব্যাস পথ পরিষ্কার, এবার তোমার আমার কথাটা পেরে দেবো, তাহলে আমাদের বিয়েটাও হয়ে যাবে। অনন্যা বলছে তুমি বলছিলে তোমার বৌদি খুব দেখতে সুন্দর। বলছে হ্যাঁ, দাদার পছন্দ আছে বলতে হয়, সত্যি বৌদি খুব সুন্দর দেখতে, তোমার থেকে অন্তত 5 নম্বর আমি বেশি দেবো। অনন্যার মুখটা ভার হয়ে গেছে। তখন বলছে তুমি কি রাগ করলে? রাগ করো না, এটা আমি তো একটা জোকস করেছি। দেখো দাদার পছন্দ বৌদি, আর তুমি আমার পছন্দের, তাই তুমি এসব নিয়ে ভেবো না, তুমি তাড়াতাড়ি চলে এসো, তোমায় না দেখে আমি থাকতে পারছি না। অনন্যা তখন হেসে উঠেছে, ভাবছে এতদিনে একটা মনের মতো লোক পেয়েছি। বলল ঠিক আছে আমি এক্ষুনি আসছি। ও ওদিকে রেডি হতে গেল। দেখেছি শ্যামলীকে সবাই রেডি করবে, ওদিকে অনিকেতেরও মনটা যেন কেমন করছে। গায়ে হলুদের অনুষ্ঠান হবে, শ্যামলী মাথায় বড় ঘোমটা টেনে আছে, বসিয়েছে চন্দাশিসকে আর শ্যামলীকে পাশাপাশি। ঘোমটা টেনে ভাবি বউ বসেছে, সকলে উলুধ্বনি দিচ্ছে, গায়ে হলুদে অনুষ্ঠান শুরু হয়েছে। হঠাৎ চন্দাশিস নিজের পা দিয়ে জোরে এক ঠেলা মারল শ্যামলীকে। শ্যামলী খুব বিরক্ত হচ্ছে, ভাবছে কি অসভ্য লোকটা, দেখো বয়স হয়েছে কিন্তু কীরকম অসভ্যতা করছে। ও চন্দাশিসকে একেবারেই পছন্দ করছে না। চন্দাশিস হয়তো ভাবি বউয়ের সাথে একটু মশকরা করতে চেয়েছে, যাতে অভ্যস্ত নয় শ্যামলী। বিরক্ত হলো। এদিকে
গায়ে হলুদের পর্ব শুরু হয়ে গেল। এরপরে হবে বিয়ের অনুষ্ঠান। কেউ কি দেখতে পাবে না যে শ্যামলীর সাথে চন্দাশিসের বিয়েটা হচ্ছে? অনিকেত তো একটা আঁচ পেয়েছে, গলার আওয়াজ শুনতে পেয়েছে। বাকিরা কিছুই জানতে পারেনি। নতুন বউ, সে কিনা আগেই ঘোমটা দিয়ে বসে আছে, তার কি হলো? মাথাটাই বা কী করে ফাটলো, কী করে পড়ে গেল? এরকম অনেক প্রশ্ন আমাদের মনে ভিড় করছে। কি করে বিয়েটা হবে? সত্যিই কি চন্দাশিসকে বিয়ে করবে শ্যামলী, নাকি অনিকেতকে দেখে ও বিয়ে থেকে সরে দাঁড়াবে? অনিকেতের সামনে বিয়ে করাটা ওর পক্ষে প্রায় দুরূহ ব্যাপার। আর চন্দাশিসও শ্যামলীকে জব্দ করার জন্যই বিয়েটা করছে। কিন্তু যখন জানতে পারবে এ বর্ণমালা নয়, অন্য কোনো মেয়ে, পরিবারের লোকজন যখন জানবে, তখন ওদের পরিবারেও একটা বড় ঝড় নামবে। আবার ওর দেওরের স্ত্রী হতে চলেছে অনন্যা। এটাও একটা অদ্ভুত ব্যাপার। অনিকেতের কপালে দুঃখের শেষ নেই। প্রাক্তন স্ত্রী আর বর্তমান স্ত্রী, যার সাথে ডিভোর্স কেস চলছে, দুজনেই একই পরিবারে বিয়ে করছে দুই ভাইকে। এও কি সম্ভব? বড় অদ্ভুত লাগছে। দেখতে থাকবো ধারাবাহিকটা। কেমন লাগছে তোমাদের অবশ্যই লাইক কমেন্ট করে জানিও। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করা, যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থাকার অনুরোধ রইল।